স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। ৫ আগস্ট শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর রাজনৈতিক নবযাত্রার সুযোগ তৈরি হয়েছে। এটি বিগত ৫ দশকের বেশিরভাগ সময় ধরে চলা তিক্ত বিভাজন ও সহিংসতা থেকে বাংলাদেশকে মুক্ত করে আনতে পারে। অন্তর্বর্তী সরকারের বিপ্লবের ১০০ দিন উপলক্ষে ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এই পর্যবেক্ষণ তুলে ধরেছে। অন্তর্বর্তী সরকার জনগণের আকাশচুম্বী প্রত্যাশা কতটা পূরণ করতে পারছে, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় বিপ্লবের ১০০ দিন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, এবং আছেন সঞ্জানা আফিফা অদিতি, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারাও ওই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানোর নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। অভ্যুত্থানের ১০০তম দিনে শহীদদের স্মরণ, গণকবর শনাক্তে সুনির্দিষ্ট উদ্যোগ নেয়ার দাবি বৈষম্য বিরোধীদের। আহতদের দ্রুত পুনর্বাসন ও গণহত্যায় জড়িতদের বিচার দাবি। বাংলাদেশকে চাপে রাখতে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, দাবি বিশিষ্টজনদের। সম্পর্কের উন্নতি চাইলে দিল্লিকে নীতি পরিবর্তনের আহ্বান বিএনপি নেতার। বাজার করে ফেরার সময় অচেনা ৩ জন ঢুকে পড়ে বাসায়। রাজধানীর আজিমপুরে ডাকাতির পর শিশুকে অপহরণ, দিশেহারা পরিবার। তাবলিগ জামাতের দ্বন্দ্বের পেছনে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র দেখছেন সাদপন্থীরা। দিল্লির মাওলানাকে বিশ্ব ইজতেমায় আনার দাবিতে কাকরাইলে অবস্থান। মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ। শুল্ক ছাড়ের পরও বাজারে নেই প্রভাব। কমছে না আলু, পেঁয়াজ ও চালের দর। শহরের তুলনায় গ্রামে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। সঞ্জানা আফিফা অদিতি, আমি আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমি ৪ দিন আগে ফেসবুকে আপনি আপনার দেয়ালে একটি পোস্ট দিয়েছেন, সেটাকে যদি একটু ব্যাখ্যা করেন বা সেটার ধরে আমি আপনাকে প্রশ্ন করতে চাই। সেখানে আপনি লিখেছেন যে এই সরকার বিপ্লবকে ধারণ করে না, করতে পারে না। তারা কোনো কিছুতে জবাবদিহিতার বাধ্যবাধকতার প্রয়োজন বোধ করে না। তারা মানুষের রক্ত নিয়ে খেলছে। তারা ছাত্রদের অবদানকে মূল্যায়ন করে না। কোনো সিদ্ধান্ত গ্রহণে ছাত্ররা নেই। এমনকি সিদ্ধান্তগুলো কি এবং কেন হচ্ছে তাও জানতে পারছে না ছাত্ররা। এই সরকার যখন গঠন হয় তখন কি ছাত্রদের সাথে আলাপ করে আপনাদের পরামর্শ অনুযায়ী মানে সেটা গঠিত হয়েছিল? এবং তারপরে কি এই এই মানে আপনি বলছেন জানতে পারছে না, বা যোগাযোগের যদি বলি যে অভাব বা কমিউনিকেশন গ্যাপ, সেটা কি শুরু থেকেই নাকি এখন থেকে? এটা শুরু থেকেই আসলে। আমরা আসলে এতদিন ভাবতাম যে আমাদের যারা একটু সিনিয়র আছে তাদের সাথে হয়তো বা যোগাযোগ হচ্ছে। এখন আমাদের বিষয়টা টিমটা ছিল যে একটা সমন্বয়ক টিম। এখানে কোনো মানে হায়ারার্কি নেই, সবাই সমন্বয়। তো আমি আসলে কার কাছে জবাব মানে জানতে চাইবো, ওই হায়ারার্কিটা যেহেতু আমার নেই, আমাদের মধ্যে একটা দূরত্ব হয়েছিল, একটা অর্গানাইজড একটা জিনিস ছিল না। তো সেই সুবাদে আমাদের এই গ্যাপটা আরও বেশি ছিল। এর জন্য আমরা মনে করতাম যে হয়তো যারা সিনিয়র একটু তাদের সাথে হয়তো বা যোগাযোগ আছে বা জবাবদিহিতা করা হচ্ছে বা তারা হয়তো বা জানে। কিন্তু আসলে আমরা পরবর্তীতে এই যখন 2 জন উপদেষ্টা নিয়োগ করা হলো এবং এইটা আসলে আমরা কেউই আসলে গ্রহণ করতে পারিনি। তো তখন আমরা যখন গিয়ে তাদেরকে ধরলাম জবাবদিহিতার জন্য, তারপরে তারা বলল যে তারাও আসলে কেউই কিছুই জানে না। কোন দুজনের কথা বলছেন? একদমই শুরুর দুইজন? না না, এখন এই যে নতুন দুজন ফারুকি আর আরেকজন উপদেষ্টার ব্যাপারে। তো এই সমস্যাটা আগে থেকেই ছিল এবং এই সরকার হচ্ছে কোথায় কাকে নিয়োগ দেয়া হচ্ছে, কি করছে, এই বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা করে না। আলোচনার পরবর্তীতেও আমরা জানতে পারি না। আর ৮-১০ জন মানুষের মতো তারা যেভাবে জানে খবর দেখে, বা ওইভাবেই আমরাও ওইভাবেই জানি। এবং আমাদের কাছে তারা যে কাজগুলো করে এটার জবাবদিহিতা তো করার প্রয়োজন করে না। এবং কোনো অনুষ্ঠান হলেও ধরেন ওখানে ১০ জন ছাত্র প্রতিনিধি যাবে, ২০ জন ছাত্র প্রতিনিধি যাবে, ওটাও আমাদের অনেকটা চেয়ে আদায় করে জোর করে ওখানে উপস্থিত থাকতে হয়। এমনকি
এমন হয়েছিল যে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠানে বঙ্গভবনে আমাদের 50 জন ছাত্র প্রতিনিধি উপস্থিত থাকার কথা ছিল, আমাদের 50টা সিট সামনে রাখার কথা ছিল। ওখানে আমাদের 50 জনের জন্য 50টা সিটও রাখা হয়নি। এমনকি এক সময় পরে আমাদের বড় ভাই আবু বাকের মজুমদার, আমাদের নেতা একজন সমন্বয়ক, উনি এক সময় রেগে গিয়ে ওখান থেকে চলেও আসতে চেয়েছিল যে আমাদের জন্য 50টা সিট রাখার কথা, 50টা সিট কেন রাখা হবে না। স্বাভাবিকভাবেই ছাত্ররা বিপ্লব করলো, তারপরে আন্দোলন হলো, সফল হলো, সরকার পতন হলো, নতুন সরকার হলো। এখানে ছাত্রদের ভূমিকাটাই মুখ্য স্বাভাবিকভাবে। সেখানে আমাদের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে 50টা আসন রাখতে পারে না। ওখানে বড় বড় আমলা বলেন, বড় বড় লেভেলের মানুষজনের জন্য আলাদা করে সিট বরাদ্দ করে রাখা ঠিকই হয়েছিল, কিন্তু ছাত্রদের জন্য বরাদ্দ করে রাখার মানে ওই যে মূল্যায়নটা ওটা কিন্তু হয়নি। মানে আমাদের কেন জোর করে মানে আদায় আপনারা করে এখন মনে নিতে হয়? করছেন যে আপনাদের মূল্যায়ন হচ্ছে না? না। মানে সেক্ষেত্রে আমি যদি একটু সম্পূরক প্রশ্ন করি, সেটি হচ্ছে যে মানে ছাত্র প্রতিনিধি হিসেবে তো প্রথমে 2 জন উপদেষ্টা হলেন জি। এবং হচ্ছেন একজন বিশেষ সহকারীও হলেন। তো মানে তাদের সাথে যদি আলাপ করা হয়, তারপরেও অন্যদের সাথে আলাপ করার প্রয়োজন, নাকি তাদের সাথেও আলাপ করা হচ্ছে না এবং সেখানে মানে ছাত্র নেতৃত্ব পুরোপুরি বিষয়টি সম্পর্কে অন্ধকারই থেকে যাচ্ছে? আম এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা আসলে উপদেষ্টা হিসেবে আমাদের ওখানে 2 জন বা 3 জন আছে ঠিকই। এটা আসলে হতে পারে একটা কাঠের পুতুলের মতো রাখতে হবে দেখে রাখা হয়েছে। একটা ফোরামে 20 জনের মধ্যে বা 15 জনের মধ্যে তারা 2 জন 3 জন আসলে কতটুকু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব রাখতে পারে, এটা আসলে ভাবার বিষয় এবং এটা নিয়ে আমাদের মনে হয় যে আরো ভাবা উচিত, কথা বলা উচিত। আমার মনে হয় যে বরং ওখানে গিয়ে আরো তারাও সমস্যায় আছে। ওখানে বরং মানুষের যে চাওয়াগুলো সেগুলো তারা পুশ করতে করতে তারা মনে হয় ওই ফোরামটার কাছে একটা চক্ষুশূল হয়ে গেছে। এমনকি তারা যে তাদের এপিএস নিয়োগ দিবে, পিএস নিয়োগ দিবে, এগুলো তারা তো তাদের স্বাধীনতা মতো করতে পারছে না। জি, আফিফ ও অদিতি, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। আমি আজিজ ভাই আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে বিপ্লবের ১০০ দিন চলে গেছে এবং আমরা আমাদের ভূমিকাতেই বলছিলাম যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারা একটি আ মূল্যায়ন করেছেন বা একটা পরামর্শ দিয়েছেন। তারা হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায়, দর্শকদের জন্য বলছি, বিভিন্ন জায়গায় যেখানে কনফ্লিক্ট হয়েছে এবং সেখান থেকে উত্তরণের জন্য কি করা উচিত সেই ধরনের পরামর্শ দিয়ে থাকেন। সেখানে তারা বলছেন যে রাজনৈতিক গোষ্ঠীকে সরকারের যেই সাধারণ মানুষের যেই প্রত্যাশা রয়েছে এই গণঅভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবেই উচ্চ আকাঙ্ক্ষা তাদের ভাষায়, সেটি যদি পূরণ করতে হয়, সেটিকে যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোকে তার পাশে লাগবে এবং তাকে আস্থায় নিতে হবে। সেইটা এই ১০০ দিনে কতটা হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এই যে এখানের সমন্বয়কারী তারা তো আন্দোলন করেছে, অগ্রভাগে থেকেছে, জীবন দিয়েছে, তাদের ভিতরেও হতাশা। আর আমরা যেটা দেখেছি, এই সরকার শুরুর থেকে কিন্তু কিছু ভুল করেছে, এই ভুল সংশোধন করা যাবে না। যেমন ধরেন, ছাত্ররা নেমেছে আমার বাসা এই রামপুরা ব্রিজের পাশে। আমি প্রত্যেকটা টক শোতে এর ভিতরেও অ্যাটেন্ড করেছি, ওই ভিতর দিয়ে এসছি। এখানে চরম অনেক গোলমাল হয়েছে, হতাহত হয়েছে আমার বাসার পাশে। তো আমি চোখেও দেখা যে ছাত্ররা ওই যে একটা ইয়েতে এক এডিসি আপনার মোবাইল দেখাচ্ছিল, ভিডিও দেখাচ্ছিল হোম মিনিস্টার এবং আইজিপিকে, স্যার বড় সমস্যা, একটা ফেললে আর একটা যায় না, অর্থাৎ মারতেই হয়। অর্থাৎ এই ছাত্ররা কিন্তু জীবনের মায়া একটুও করে নাই। এখন দেখেন, কালকে শুনলাম যে এই যে যারা এখন নিহত যারা হয়ে গেছে তো গেছে, আল্লাহর নামে চলে গেছে, যারা আহত হয়েছে তাদের কালকে তারা আন্দোলন করছে, তারপরে 4 জন দেখা করতে গেছে। এখন বলছে পরশুদিন প্ল্যান দিবে তাদের চিকিৎসা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বলেন তো দেখি, 100 দিন পরে একটা লোকের চোখ নাই, চোখ দিবে থেকে? কি চিকিৎসা দিবে? ধরেন বুলেট লেগেছে, ছিদ্র হয়ে বেরিয়ে গেছে, কি চিকিৎসা? হাড় ভেঙে গেছে, কি চিকিৎসা দিবে? ওটা তো যা হবার হিলিং হয়ে গেছে, আর এটাকে দেশে বিদেশে কোথাও চিকিৎসা দেওয়া সম্ভব না। আমার এখানেই প্রশ্ন, তারা বিপ্লবের যে অন্তর্নিহিত জিনিস এটা ধারণ করে না। ধারণ যদি করত, তারা তো এই সংবিধান
সমুন্নত রাখার শপথ নিয়ে শপথ বাক্য পাঠ করেছেন প্রেসিডেন্টের কাছে। শপথ নেওয়ার পরেই তারা কিন্তু মার্সিডিজ ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়িতে চড়ছে উপদেষ্টা হিসেবে। তারা তো ওই গাড়ি নিয়ে সোজা যাওয়া উচিত ছিল হসপিটালে আহত ছাত্রদের দেখতে। তাদের কি হলো, তারা বেঁচে আছে কিনা, তারা বাঁচবে কিনা? আপনি বলেন অনুভূতি মনের ভাবতে হবে যে 200 জীবনের ছাত্র জনতার জীবন হয়তো তার চেয়ে বেশি জীবনের বিনিময়ে আমরা এই দায়িত্বটা নিলাম বা পেলাম। যেমন ডক্টর প্রফেসর ইউনূসকে তো ছাত্ররাই ইনভাইট করে দায়িত্ব দিছে। তারপরে যে ইলেকশন অ্যাডভাইজারি কমিটিটা হলো, ধরেন একটা ফেজ, এই কমিটিটাতে আপনি বলেন যে কমিটিটা হয়েছে একটি লোকের সংগঠন করার ব্যাকগ্রাউন্ড নেই, যারা মিনিমাম ছাত্র সংগঠনও করে না তারা রাষ্ট্র চালাতে পারে না। এটা মাথায় রাখতে হবে। আপনি দেখেন এনজিও বেসড একটা উপদেষ্টা কমিটি করলো, বাকিটা চট্টগ্রামের, অর্থাৎ ব্যক্তিগত পছন্দের লোকগুলো গিয়ে উপদেষ্টা। অর্থাৎ সরকার চালানোর যে প্রথম যে দৃষ্টিভঙ্গি, এখানেই তো দুর্বলতা ছিল, যে আমরা একটা সরকারের দায়িত্ব নিচ্ছি, আমরা কোনো অর্গানাইজেশনের দায়িত্ব নিচ্ছি না, ইউনিভার্সিটি ক্লাস করতেছি না, আমরা এনজিও চালাচ্ছি না। একটা সরকার চালাতে হইলে সে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা বলা হচ্ছে যে এনজিও বেস যে আপনি সরকার বলেন, উনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে মাত্র 4 জন হচ্ছেন আপনার এনজিও ব্যাকগ্রাউন্ডের, বাকিরা তো এনজিও ব্যাকগ্রাউন্ডের না। কিন্তু সেটাও তো এক ধরনের মানে সরকারকে অপবাদ দেওয়া হচ্ছে না এটা বলে? তাহলে আরেকটু বলতে হয়, ডিপে যেতে হয়। হ্যাঁ, একজনের ওয়াইফকে দিছে, তার পক্ষ থেকে ওয়াইফকে উপদেষ্টা বানায় দিছে, সে তো চাল ডালের ব্যবসা করতে পারে, রান্নাও করতে পারে না, উপদেষ্টা বানাইলো কেন? এরকম তো আপনার ব্র্যাক ব্যাংকের গ্রামীণ ব্যাংকের যে ভারপ্রাপ্ত এমডি না কে ছিল, তাকে বানাইছে হেলথ মিনিস্টার। সে তো কোনদিন চেহারাও দেখে নাই, কেউ নামও কইতে পারবো না, আমিই কইতে পারবো না, সে কইতে পারবে কিনা জানি না। তারপরে ধরেন প্রথমেই আপনার পার্বত্য অঞ্চলের উপদেষ্টা, সে শেখ হাসিনার উপদেষ্টা ছিল, তার উপদেষ্টা নিছে। পরে উপদেষ্টা নিছে আপনি দেখেন ছাত্র হত্যা মামলার আসামি, তাকে উপদেষ্টা নিছে, ছাত্ররা জানে না। আপনি দেখেন 21-এ গ্রেনেড হামলায় জেল খেটে বেরোয়েছে, তাকে উপদেষ্টা দিছে, ছাত্ররা জানে না। অবশ্যই কেউ কেউ জানে তো। তারপরে দেখেন সাংস্কৃতিক সম্পাদক বানাইছে, উপদেষ্টা বানাই, তাকে নিয়ে কত বিতর্ক। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে দৃষ্টিভঙ্গির দারুণ গ্যাপ। এটা একটা বিপ্লবী সরকার বলা উচিত ছিল। আজকে যে সংস্কার করতে আপনি যে ক্রাইসিস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কথা বললেন, সারা বিশ্বের, তারা কিন্তু অলাভজনক প্রতিষ্ঠান, সারা বিশ্বে আসলে একটা দেশে যখন বিপ্লব হয়, সংগ্রাম হয়, সংঘাত হয়, দেশের সরকার পতন ঘটে, এইসব সময় রেস্কিউ করার জন্য তারা পরামর্শ দেয়। তারা আজকে রিপোর্টটা যে লিখছে যে সংস্কারগুলো হাতে নেওয়া হয়েছে, এরা বলছে এটা সবচেয়ে বড় চ্যানেল, এবং এইটা করতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর আপনার সমর্থন লাগবে। অর্থাৎ যারা নেপথ্যে হোক আর সপক্ষে হোক, যারা আন্দোলনে ছিল ওই সময়, ছাত্ররা ছিল নেপথ্যে, রাজনৈতিক দলগুলো ছিল, এখন তো তাদের ভিতরে দূরত্ব তৈরি হয়ে গেছে, সব গ্রুপের সাথে দূরত্ব তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসোলেটেড, ছাত্ররা নাকশ, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের নামে 4 বার দেখা করছে। আমার পাবনার ভাষায় কথায় বলে, আমার কাম আমি করব, তোকে খালি হুনায় নেব, মানে আমার কাজ আমি করব, তোকে শুধু শোনায় নেব। 9টা 10টা করে রাজনৈতিক দলকে ডাকছে সংলাপ করতে। হ্যাঁ, 30 মিনিট 35 মিনিট কি সংলাপ হবে বলেন? তো এটা তো হলো খালি গ্যাসে আর আইসে, লাইন ধরে দেখা, স্কুলে ইন্টারভিউ দেওয়ার জন্য, চাকরির ইন্টারভিউ দেওয়ার মতো আর কি। তো অর্থাৎ প্রথম দিকে তো বসতেই চায় নাই রাজনৈতিক দলের সাথে। রাজনৈতিক দলরা যখন মাঠে ময়দানে চিৎকার করতে আমাদের সাথে কথা বলে না, তখন এই যে সংলাপ নামে জাস্ট আইওয়াস। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে এই যে দেশে একটা ফ্যাসিস্ট সরকার চলে গেল,
আপনার পুরা প্রশাসন থেকে শুরু করে সব প্রশাসনে 15 বছর রিক্রুটমেন্ট করে গেছে, 15টা বছর। যেখানে যাবেন সেখানেই ওই সরকারের লোক। আপনি সেই সরকারের অবস্থান নিলে আপনি রাজনৈতিক দলগুলোর সাহায্য ছাড়া এটা তো সরকার হয় না, এটা তো একটা আমি বলি কমিটি। এই কমিটি তো রাষ্ট্র চালাতে পারবে না, কোনো জায়গায় কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে জি পারবে না। আজিজ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি সঞ্জনা, আফিফা, অদিতি, আপনার কাছে আসি। আপনি বেশ মানে খোলামেলা কথা বলেছেন, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে মানে রাজনৈতিক দলগুলোও কিন্তু সমালোচনা করছে এবং তারা বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের সফলতার কোনো বিকল্প নেই। হুম, জি। তো সেই জায়গাতে মানে আপনাদের এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা হচ্ছে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিলেন, জি, এই সরকারের আপনার সমালোচনা করছেন এবং অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেনও। জি। এখন এই সরকারের প্রশ্নে কি আপনাদের অবস্থান বদল করছেন, নাকি বা সরকারকে সফল হইতে গেলে আপনারা কি করতে হবে বলে আপনারা মনে করেন, সেটা সেভাবে কি তাদের সাথে যোগাযোগ হচ্ছে? আচ্ছা, সরকার যে মানে আমরা আমাদের পজিশন পাল্টাচ্ছি কিনা এরকম না। বিষয়টা হচ্ছে বৈষম্য বিরোধী মানে সরকার না। সরকারের মধ্যে বৈষম্য বিরোধী 2 জন 3 জন ছাত্র উপদেষ্টা আছে মাত্র। এখন আমাদের আসলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার দেশ এবং দেশের জনগণ। জনগণের স্বার্থে সরকার যতক্ষণ জনগণের স্বার্থে কাজ করবে ততক্ষণ আমরা তাদের প্রশংসা করব। যখন তারা জনগণের স্বার্থে কাজ করবে না তখন আমরা তাদের সমালোচনা করব। এখন সরকার ইতিমধ্যে বেশ কিছু ভুল পদক্ষেপ করেছে। সেই জায়গা থেকে আমরা সমালোচনা করছি। কোনগুলোকে ভুল বলছেন? আহ, যেমন ধরেন এই যে ছাত্রদের সাথে তাদের কোনো যোগাযোগ নেই, মানুষের কাছে তারা জবাবদিহি করছে না, প্রয়োজনীয়তা বোধ করছে না। তারপরে ধরেন এই পর্যন্ত আজকে 4 মাস হয়ে যায়, আহত মানুষদের প্রতি এত বড় একটা অবহেলা, এটা সরকারের অনেক বড় একটা ভুল আমার কাছে মনে হয়। আসলে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরে আমার মনে হয় প্রথম কাজ হওয়া উচিত ছিল প্রত্যেক উপদেষ্টার হসপিটালে গিয়ে গিয়ে আহতদের দেখা, বিপ্লবের নায়ক যারা তারা ওইখানে বেডে শুয়ে আছে কাতরাচ্ছে তাদেরকে দেখা। এবং শুধু উপদেষ্টা না, আমার কাছে মনে হয় যে একটা দেশে যত সরকারি আসবে তারা ক্ষমতা গ্রহণের পরে তাদেরকে প্রথমে হাসপাতালে পাঠানো উচিত। তাহলে তারা বুঝবে যে মানুষের দুর্দশা কেমন, তারপরে তারা মানুষের সমস্যা মানুষের জন্য ব্যথিত হবে। যখন সে ওটা দেখছে না তখন সে ওটা ফিল করতে পারছে না, তাকে সেখানে নিয়ে যাওয়া উচিত। সেটা তারা করে নাই। আজকে 3 মাস 4 মাস হয়ে গেছে, তাদের কাছে সরকার থেকে কোনো ফান্ড পর্যন্ত দেওয়া হয় নাই। সরকারের তো ফান্ডেরও দরকার নাই। সরকার হসপিটালগুলো কয়েকটা হসপিটাল ফ্রি করে দেখ তাদের ট্রিটমেন্টের জন্য, তারা ওইভাবে ব্যবস্থা করুক, কথা বলুক, একটা কোলাবোরেশন করুক। কোনোটাই করেনি। সেই মানে আন্দোলনের নেতৃত্ব দেয়া প্ল্যাটফর্ম হিসেবে জি। তো সেই দায়িত্ব তো আপনাদেরও ছিল, আপনারাও তো সেই প্রেশারটা তৈরি করতে আহ, পেরেছেন বলে মনে হয় কিনা, নাকি ব্যর্থ হয়েছেন? কারণ হচ্ছে আমরা দেখেছি যে আপনারা সংবিধান প্রশ্নে নানা প্রশ্নে আপনারা নানান জায়গায় অবস্থান নিয়েছেন, কিন্তু চিকিৎসার প্রশ্নে পুনর্বাসনের প্রশ্নে সেই ধরনের কোনো ভূমিকা, আপনারা জোরালো ভূমিকা তো আমরা দৃশ্যমান না। এখন ওই সময়ে যখন আমরা কিন্তু একটা মেডিকেল টিম করছি এবং করেছিলাম এবং মেডিকেল টিম এখনো কাজ করছে, কিন্তু সরকার এসে ঘোষণা দিল যে আপনার সকল হসপিটালে হচ্ছে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে, আপনার ডোনেশন দেয়া হবে। ওই ঘোষণা দিয়েই সার। এখন যখন সে এখানে একটা ঘোষণা দিয়ে দিচ্ছে, ঘোষণা দিয়ে একটা বাগড়া করে দিয়েছে, যার কারণে আমরা আমাদের অনেক কাজ করতে পারিনি। কারণ এখন আমি যখন ফান্ড তুলবো পাবলিক আমার দিকে আবার আঙুল তুলবে যে ট্রিটমেন্ট তো ফ্রি, ফান্ড দিয়ে কি করবা। এরকম অনেক প্রবলেম হয়েছে। তারপরেও আমার কাছে মনে হয় যে এটা বৈষম্য বিরোধীর একটা ব্যর্থতা, অবশ্যই তাদেরকে স্বীকার করতে হবে। এই ব্যর্থতা আসলে অস্বীকার করা যায় না। আর আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে সরকারের আসলে সফল হতে কি হবে, আমার কাছে মনে হয় যে এটাই আসলে লাস্ট ট্রেন, সর্বশেষ ট্রেন। এই ট্রেনটা যদি ব্যর্থ হয় তাহলে মনে হয় না যে দেশের আর কোনো কালে কখনো আমরা যে নতুন পরিবর্তনের চিন্তা ভাবনাটা করি এটা সম্ভব হবে। কাজেই এই সরকারকে অবশ্যই সফল হতে হবে এবং এখনো আমার কাছে মনে হয় যে হাতে যথেষ্ট সময় আছে। সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে আমার কাছে মনে হয় এটা তাদের একটা জবাবদিহিতার জায়গায় আসা উচিত এবং হয়তো তারা ছাত্রদের কিভাবে জবাবদিহিতা করবে? ধরেন এখন সংসদ নাই যে তাদেরকে সেখানে তারা হবে, মানে আপনাদের পরামর্শ কি তারা কিভাবে জবাবদিহিতার করবেন, মানে এই প্রক্রিয়াটা কি? এখানে ছাত্রদের সাথে তারা একটা যোগাযোগ রাখতে পারে। আমরা ছাত্ররা মাঠে আছি, আমরা মানুষের কাছাকাছি আছি, তো মানুষ আসলে কি চায় কি ভাবছে এটা যেমন আমরা বুঝতেছি, ওটা আমরা
তাদের কাছে পৌঁছে দিতে পারবো। কাজে এই সংযোগটা হইতে হবে। সবার যদি নাও পারে এখান থেকে তারা করুক, যে 100 জন ছাত্র বা এখানে বৈষম্য বিরোধীর 158 জনের একটা আগে থেকে কমিটি আছে, বা আমাদের যে 3 জন ছাত্র উপদেষ্টা আছে, তাদের সিদ্ধান্তগুলোকে যদি গুরুত্ব সহকারে দেখা হয় এবং এমন যদি হয় যে তাদের ছাড়া কোনো, তাদের অগোচরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না, তখন দেখা যায় যে অন্তত আমরা আমাদের বক্তব্যগুলো তাদের কাছে পৌঁছালে তাদের মাধ্যমে পৌঁছাতে পারি। এই তো। আর এছাড়া আসলে আমার মনে হয় যে সরকারের আরেকটু মানুষকে নিয়ে ভাবা উচিত। মানুষ আসলে কি চায়, মানুষের পালস ধরে আমার মনে হয় চলা উচিত। আপনার মনে হচ্ছে যে সরকার মানুষের পাল ধরতে পারছে না? পারছে না, আরো চেষ্টা করতে হবে আমার কাছে মনে হয়। জি, আপনার কাছে আমি নিশ্চয়ই আবারও আসবো। আপনাদের পরবর্তী সাংগঠনিক, আপনারা বলছেন যে পূর্ণাঙ্গ কমিটি দিবেন, বিভিন্ন জেলা জেলায় কমিটি দিবেন, সেটি আসলে আসলে আপনাদের পরবর্তী মানে রাজনৈতিক কোনো পরিকল্পনা রয়েছে কিনা সংগঠন হিসেবে, সেটা নিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো। আমি আজিজ ভাই আপনার কাছে আসি যে সেই আবারও সেই আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের রিপোর্টেই আসি। সেটা হচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি ইতিমধ্যে তরুণ প্রজন্মের মোহ ভেঙে যাচ্ছে, পাছে তারা বিএনপি থেকেও মুখ ঘুরিয়ে না নেয় সে কথা মাথায় রাখতে হবে বিএনপিকে। কি মনে হয় যে বিএনপি কি নতুনভাবে তার রাজনৈতিক যে মানে অভ্যুত্থান পরবর্তী যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধরে তার রাজনীতিকে পরিবর্তন করছে বলে আপনার মনে হয়? না, দেখেন, বিএনপি 31 দফা দিয়েছে, সেখানে কিছু সংস্কার প্রস্তাব আছে, কিন্তু আমি লিখেছি যেটা মূল সংস্কার দরকার সেটা কিন্তু কোনো রাজনৈতিক দল, ইভেন ছাত্ররাও বুঝে উঠতে পারছে না। সেটা হচ্ছে, ধরেন একটা নিরপেক্ষ নির্বাচন হলো, এই রাজনৈতিক দলের ভিতরেই তো কেউ ক্ষমতায় যাবে, তাই না? তো রাজনৈতিক দলের ভিতরে কি কোনো সংস্কার আছে? কোনো দলের মধ্যে নাই। সুতরাং রাজনৈতিক দলগুলো তো স্বপ্রণোদিত হয়ে এটা করা উচিত ছিল। 31 দফায় যে সংস্কার বিএনপির আছে, আমি মনে করি যে মূল দফাটা নাই। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব, প্রধানমন্ত্রী চেঞ্জ হবে, নেতৃত্ব চেঞ্জের জায়গায় কিন্তু কোনো সংস্কার নেই। হয়তো আপনি বলতে পারেন যে বিশ্বের উন্নত দেশে এটা নাই, কারণ উন্নত দেশে গণতান্ত্রিক চর্চা আছে, পার্টির ভিতরে আছে, দেশে আছে। যেসব উন্নত দেশে, অর্থাৎ যেসব দেশে নির্বাচন হয় বা গণতন্ত্রের অংশ বিশেষ আছে, সেসব দেশে গণতন্ত্রের চর্চা আছে, গণতান্ত্রিক মূল্যবোধ আছে, পার্টিগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চা হয়। আমাদের দেশে সেইগুলো কিন্তু অ্যাবসেন্ট এখনো। কিন্তু রাজনৈতিক দলগুলো, সরকার বেসুমার সংস্কার হাত দিছে, 10টা সংস্কার, যেটা সরকারের পক্ষে এই ক্রাইসিস গ্রুপই বলছে খুবই বড় চ্যানেল, একটা অসম্ভব ব্যাপার যদি রাজনৈতিক দলগুলো সাহায্য, মানে গ্যাপ দূর না করে, সম্পর্ক না হয়। তেমনি এই সংস্কারের ভিতরে ওই সংস্কার নেই যে সংস্কার আমি বলতেছি। রাজনৈতিক দলের ভিতরে তো সংস্কার লাগবে, রাজনৈতিক দলের ভিতরে তো গণতান্ত্রিক চর্চা লাগবে। সেই ইস্যুটা তো আলোচনায় আসছে না, ইলিশে আসছে না। হ্যাঁ, এটা বলতে পারে যে ইলেকশন কমিশন যখন গঠন হবে, ইলেকশন কমিশনের ভিতরে আরপিও তো শর্ত দিতে পারে, এই শর্তে, এই শর্তে নেতৃত্ব নির্বাচিত হবে বা এইভাবে গণতান্ত্রিক চর্চা হবে, দিস অ্যান্ড দ্যাট, অথবা সংবিধানেও অন্তর্ভুক্ত হতে পারে। আমরা তো এখনো গণতান্ত্রিক কালচার বলে না যে আমরা অনেক সূচকে আগাচ্ছি, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। রাজনীতিতে এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করলো, জীবন দিল, তারা যে দাবি বৈষম্যহীন সমাজ চাই, তার মানে হচ্ছে দেশে বৈষম্য থাকবে না, তাই না? স্বাধীনতা যুদ্ধে তাই ছিল। চাইছে ফেসিবাদের বিলোপ, অর্থাৎ এটার ভিন্ন ভাষা বলি, অর্থাৎ গণতন্ত্র চাই। আমরা ডাইরেক্ট ভোট চাইছি না, সে তার ব্যাপারে পূর্ব পাকিস্তান বেশি সিট পেয়েছে না, অর্থাৎ গণতন্ত্র চাই, সুশাসন চাই, আইনের শাসন চাই, এই তো চাই মানবিক বাংলাদেশ ফাইনালি। তো এটা তো স্বাধীনতা যুদ্ধের সময়ও ছিল, সেটা তো হারাই গেছে, বিভিন্ন সময় হারাই গেল। এখন এই ছাত্ররা লাস্ট, আমি মনে করি সে ঠিকই বলেছে, দিস ইজ দ্য লাস্ট। আর কত রক্ত দেব, কত আন্দোলন করব? আমরা তো এই দেশের অভ্যুদয় ঘটেছেই গণতন্ত্রের জন্যে। আর সাংবাদিক হিসেবে আমি বলবো, যে দেশে গণতন্ত্র নাই সে দেশে সাংবাদিকতা নাই, সাংবাদিকতার স্বাধীনতা নাই।
সুতরাং রাজনৈতিক দল, বিশ্বে অনেক দল, যেই কাজগুলো আপনার গত 50 বছরের বেশি সময় করা গেল না, হ্যাঁ, সেই কাজগুলো 3 মাসের একটা অন্তর্বর্তী সরকারের উপরে চাপায়া দেওয়া, সেইটা একটু বেশি প্রত্যাশার না চাপ না না? না, তা আবার চাপা- সহযোগিতাও কি সেভাবে না, পাচ্ছেন না, ওনারা? আমি তা যেই দিচ্ছি ধরনের, না। জি, না, আমি তা দিচ্ছি না। আমার কথা হলো আমি 40 কেজির ওজন টানতে পারি, 40 কেজি উপরে 5 কেজি দিলে আর পারবো না। অন্তর্বর্তীকালীন সরকার সেই হিসাবটা করে নাই। তারা 10টা সংস্কার, আপনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন আছে একটা, এটা জীবনে এই প্রফেশনে 78 থেকে আছি, জীবনে কোনো মালিকের সাথে সাংবাদিক শ্রমিক কোনো কিছুতে একমত হতে পারে নাই। আপনি সংস্কার করতে যাবেন, দেখেন 20,000 সার্কুলেশন, 1.5 লাখ দেখায় বিজ্ঞাপন নেয়। হ্যাঁ, এরকম করছে না। মালিক পত্রিকায় মালিক, তিনি মালিক, তিনি সম্পাদক, তিনি নিয়োগ দেন, তিনি প্রমোশন দেন, তিনি চাকরি খান, সব কিছু করেন। এগুলো সংস্কার আপনি করতে পারবেন? এই সংবাদপত্রের মানে জগতে তো সংস্কার করাই যাবে না, হ্যাঁ, সম্ভব না। এটা হলে সময় লাগে। সবগুলো দল এবং সরকার এক হতে হবে। তাদেরকে গণতান্ত্রিক দেশ এবং মানবিক দেশ, যেটা ছাত্ররাও চেয়েছে, আমরা স্বাধীনতা যুদ্ধে চেয়েছি, এটা করতে হলে সবগুলো রাজনৈতিক দল এবং সরকার একমত হতে হবে। এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি না। ধরেন এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেন একটু ছাড়া ছাড়া ভাব, তারা আলাদা আলাদা ভাব, কারো কাছে কোনো প্রশ্নের উত্তর দিতে না, এরকম একটা ভাব। মাঝে মধ্যে আসে টেলিভিশনে সাংবাদিকরা চুঙা ধরলে 2 কথা বললো আর কি। হ্যাঁ, ধরেন উদাহরণ দেই, আমরা এক্সপেরিয়েন্স আছে, বিএনপি সরকারে ছিল শাহজাহান সিরাজ, মরহুম শাহজাহান সিরাজ, তিনি পলিথিনের বিরুদ্ধে রাস্তাঘাটে পাগল করে ফেলাইছে। এখন ঘরে বসে ঘোষণা দেয় 1 তারিখ থেকে পলিথিন বন্ধ। বিকল্প কি? সব লোক খেপে গেছে ভিতরে। বাজারে যান, শপিং মলে যান, এখন ব্যবসায়ীরা করতেছে কি, আপনি কিনলে আবার ব্যাগের জন্য পয়সা নিচ্ছে, 20 টাকার থেকে 100 টাকা, 150 টাকা। তো লাভ হলো কি? বিকল্প যদি না দেন, তাহলে এটা তো সরকার চালানো, তো এটা তো আপনার ওই টকশো না তো। এই যে টকশোতে আমি যা ইচ্ছে তাই কিন্তু বিকল্প চিন্তা করতেছি না, আমি আপনার কথার উত্তর দিয়ে যাচ্ছি। সরকার চালাতে হলে আমি একটা কথা বলবো, তার সমাধানকে দিতে হবে। সমাধানটা আসল, মানুষ সমাধান চায় সরকারের কাছে। মানুষ কিন্তু সরকারের কাছে বক্তৃতা শুনতে চায় না, সমাধান চায়। বক্তৃতা দেওয়ার জন্য বিরোধী দল থাকবে। জি, আজিজ ভাই, আমি নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমি অদিতি আপনার কাছে আসি যে মানে এ মাসের মধ্যেই আপনারা পূর্ণাঙ্গ কমিটি দিচ্ছেন, আপনারা কি মানে আলটিমেটলি কোনো রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন? এটা আসলে সময়ের ব্যাপার, তবে তার আগে আসলে আমাদের সংগঠিত হতে হবে। যেটা বললাম যে আমাদের কোনো হায়ারার্কি ছিল না, এটা সমন্বয়ক, সবাই সমান। ওই সময়ে যে প্রবলেমটা ফেস করা যেত, যে আমি একটা জিনিস জানি না, আমি আর আমার সমন্বয়ক টিমের মধ্যে আরেকজনকে বললাম, সে বলল আমিও জানি না, মানে আমি কার কাছে যাব? তো এই জন্য আগে আসলে আমাদের সুসংগঠিত হতে হবে, এবং সরকারের সাথে যে আমাদের যে দূরত্বটাও তৈরি হয়েছে বা আমরা যে প্রেশার ক্রিয়েট করতে পারলাম না, সেটারও অন্যতম একটা কারণ যে আমরা সুসংগঠিত ছিলাম না। তো আগে আসলে আমরা সুসংগঠিত হইতে হবে, তারপরে আমার মনে হয় যে আরেকটু সময় নিয়ে ভেবেচিন্তে মানে রাজনৈতিক দল করলেও আমার মনে হয় যে বৈষম্য বিরোধী এখনো ওইভাবে প্রিপেয়ার্ড না একটা দল হিসেবে ফাংশন করার জন্য। সেক্ষেত্রে আপনারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন। তো সেইটার জন্য যেটা আজিজ ভাই যেটি বললেন যে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, জি, কিন্তু রাজনৈতিক দলগুলোর আসলে কি হবে সেটা নিয়ে কোনো করা কোনো হয়। মাথা ব্যথা হয়। হ্যাঁ, সেইটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কি? আসলে সংগঠনগুলোর, আমার কাছে মনে হয় যে যেটা উনি বললেন আমি একদমই সহমত, যে সংগঠনগুলোর মধ্যে আসলে আগে পরিবর্তন করতে হবে। সংগঠনগুলোর ভিতরে কিন্তু গণতান্ত্রিক চর্চা নাই। একজন আহ্বায়ক বলেন বা প্রেসিডেন্ট বলেন, সে যেটা বলে সেটাই হয়, এরকমের একটা জিনিস। এবং আপনি দেখবেন ৭২ পর্যন্ত ৭১ পর্যন্ত কিন্তু ছাত্র রাজনীতির এই অবস্থা ছিল না। এখন যে অবস্থা, যে মানুষ রাজনীতি পছন্দ করছি না, আমি আই হেট পলিটিক্স এর মতো একটা কিন্তু জেনারেশন আমাদের তৈরি হয়ে গেছে ছাত্রদের মধ্যে। এটার আসলে হয়েছে এই কারণে যে ছাত্র রাজনীতিটা আসলে বা সংগঠনগুলোর মধ্যে যে ওই খারাপ চর্চাগুলো চলে আসছে, কিন্তু আপনার ৭১-৭২ পর্যন্ত কিন্তু ছাত্র রাজনীতির মধ্যে এই রকম ছিল না, অন্যরকম ছিল। এখানে আপনার একটা কাউন্সিলের মতো থাকতে পারে, যেখানে
ডিসিশনগুলো সবাই মিলে নিবে। একটা ফোরাম থাকলে ছাত্ররা হয় যে ছাত্রদের কাছে দায়বদ্ধ থাকে সে তার কাজের জন্য, কিন্তু বিষয়টা হয়ে গেছে এরকম যে একটা ছাত্র সংগঠন তার কাজের জন্য ছাত্রদের কাছে না, বরং মাদার পার্টির কাছে বা আমার হায়ারার্কির সর্বোচ্চ পদে যারা থাকে তাদের কাছে দায়বদ্ধতার একটা জায়গা হয়ে যায়। তো ওই জিনিসটাকে কমিয়ে এনে আমার মনে হয় যে রাজনৈতিক সংগঠনগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চাটা করা উচিত এবং কিছু সংস্কারের কাজ করা উচিত। জি, আমি নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। আজিজ ভাই, আমি আপনার কাছে আসি। যে বিষয়টা আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, জনগণের যেই প্রত্যাশাটাকে ধরে রাখতে হবে সেটাও বলা হচ্ছে, এবং হচ্ছে যে জনপ্রত্যাশা এবং জনসমর্থন এই সরকারের ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। দ্রব্যমূল্যের যে অবস্থা, তারপর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছু মিলিয়ে সেইটা আসলে এই 100 দিনে কতটা ওনারা সক্ষম হয়েছেন। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু আন্তর্জাতিক দাতা দাতা বলেন বা আর্থিক প্রতিষ্ঠান বলেন, তারা প্রফেসর ইউনূস তার ব্যক্তিগত ইমেজ এবং হচ্ছে যোগাযোগ সেগুলো ব্যবহার করে অনেক করতে পেরেছেন। বেশ কিছু গুম বিরোধী কনভেনশন সহ বেশ কিছু আন্তর্জাতিক কনভেনশন তারা সইও করেছেন। কিন্তু একদমই সাধারণ মানুষের যেই চাওয়া পাওয়া, সেইটা কতটা অ্যাড্রেস হয়েছে এই বিপ্লব পরবর্তী সময়ে? দেখেন, এখানে বিতর্ক থাকলেও আমার মনে হয় কোনো একটা সেক্টরকে এই সরকার সুসংগঠিত করা বা ঠিক করতে পারছে বলে মনে হয় না। যেমন 100 দিন বা 30 মানে 3 মাসে না, শুরুটা তো করতে হবে, শুরুটা করতে পারেননি না। যেমন ধরেন বাজার ব্যবস্থা, যেটা আমাদের দেশে যেটা হয় যে জনগণের প্রথম পর্যন্ত, আমরা তো সিঙ্গাপুরের মতো চাচ্ছি না, আমেরিকার মতো চাচ্ছি না। আমরা ন্যূনতম খাওয়ার অধিকার, আমি ন্যূনতম সিকিউরিটিটা চাই। এখন ধরেন খাবার, আমার যদি খাবার থাকে, যেমন অমর্ত্য সেন নোবেল বিজয়ী বলছে যে টাকার অভাবে পণ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় কেনার অভাবে, অর্থাৎ টাকা না থাকলে। আমাদের দেশের বন্যার অজুহাতে আপনার কাঁচা বাজারে প্রাইস বেড়ে গেল, 80 টাকা থেকে 200 টাকা 250 টাকা দাম বাড়লো। আচ্ছা, বন্যা তো সিলেট বেল্টে কতক জায়গায় হয়েছে, তো ওখানে সবজি হয়, আমাদের দেশে প্রধান হয় কুমিল্লার একটা অংশ ডুবছে। ময়মনসিংহ বেল্ট ঠিক ছিল, উত্তরাঞ্চল ঠিক ছিল, হ্যাঁ কিছু দক্ষিণাঞ্চল বলা যায়, সেখানেও কিছু ঠিক ছিল। তো মূল কথা হচ্ছে বাজার ব্যবস্থাপনার সংকটের জন্য এটা হয়েছে। অর্থাৎ এই যে উত্তরাঞ্চল থেকে ময়মনসিংহ থেকে ভেজিটেবলগুলো ঢাকায় আনা, হ্যাঁ এগুলো সম্ভব হয় না। যেমন ধরেন আলু এখনো কোল্ড স্টোরেজে আছে, তবে আলু এবার ওই কিছু বন্যার জন্যে আলু কিন্তু পরে লাগাইছে, যার ফলে আলু সবসময় সারপ্লাস থাকে। এবারেও কিন্তু ঘাটতি নাই, কোল্ড স্টোরেজে এখনো যা আছে দাম বেশি বলে কোল্ড স্টোরেজে ছাড়ছে না। হ্যাঁ, তো দাম কিন্তু বাড়ে। পেঁয়াজের দাম ওই ভারত থেকে বা অমুক দেশ থেকে ইম্পোর্ট করতে শুনলেই দাম কমে। পেঁয়াজ কিন্তু আমাদের এখনো 5 লাখ টন উদ্বৃত্ত হয় বাংলাদেশে, কিন্তু পেঁয়াজের ক্রাইসিস সবসময় ঘটে। এখন সামনে রোজা আসতেছে, কোন কোন জিনিস রোজায় মূল ব্যবহার হয়? আমি জানি যে বেগুন রোজায় বেগুনই খায়, বেগুন তো হঠাৎ করে এটা ইম্পোর্ট করা যায় না, বেগুন তো দেশের ক্রাইসিস হবেই, এটা মানতে হবে জনগণকে যে বেগুন তো আর যেভাবে হবে বিকল্প ভাবতে হবে। কিন্তু যে যে জিনিস লাগবে, ধরেন চিনি, ছোলা, তেল, এগুলো তো অ্যাডভান্স আপনার ইম্পোর্ট করে রাখতে হবে, ডিমান্ড সাপ্লাই গ্যাপটা যাতে সৃষ্টি না হয়। কিন্তু এইখানে বাজার ব্যবস্থাপনাটা মোটেই হচ্ছে না, একে শুরুর থেকেই হচ্ছে না। এই অন্তর্বর্তীকালীন সরকার আমার কাছে মনে হয়েছে একটা রাষ্ট্র চালানোর জন্যে জীবন দিয়ে পাওয়া সরকারে বসা, এদের গতি একদম কচ্ছপ গতি, এরা গতির সাথে তালি মেলে, এই যে যেভাবে বিপ্লবটা ঘটে গেল এর সাথে তালি মেলাতে পারে না, এই সরকারের পদচারণাই তালের সাথে নাই। যার ফলে কোনো কিছু, ধরেন আমি বলি যে ডিসি নিয়োগ নিয়ে অনেক সমস্যা দেখলেন না। ডিসি হলো প্রশাসন ক্যাডারের, আর 25টা ক্যাডার সব বিসিএস দিয়ে আসে, 25টা ক্যাডার বাইরে আছে। আপনার একটা ডিসি হতে কি আইনস্টাইন হতে হয় নাকি বলেন? প্রফেসর ইউনূস হতে হয়? হয় না তো। 7 দিনের ওরিয়েন্টেশন দিয়ে তাদেরকে ডিসি পোস্টিং দিলেন না কেন অধিকাংশ?
প্রশাসন অল্প নেন। বণিক বার্তায় ছাপা হয়েছে 85% হচ্ছে ফ্যাসিস্টের দোসর আমলা প্রশাসন। আর এই প্রশাসন ক্যাডার, একমাত্র প্রশাসন ক্যাডার সব প্রতিষ্ঠান চালায়, সরকার থেকে শুরু করে সব প্রতিষ্ঠান চালায়। প্রশাসনের লোক আছে 16,000, হ্যাঁ, আর প্রায় 60,000 আছে 25 ক্যাডারে। তাদের ইউজ করেন না কেন? আপনার তো এটা তো একটা বিপ্লবের সময়, একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে একটা বিপ্লবের মধ্য দিয়ে। তা আপনি যেখানে যে রিসোর্স আছে ব্যবহার করবেন। তো আপনি সেই পুরনো আগের সরকারের মতো যেখানে লোক দরকার সেখানে আমলা বসায় দেন, তাও প্রশাসনের ক্যাডার। যেখানে দরকার সেখানেই প্রশাসন ক্যাডার, তাহলে তো সমস্যার আপনি কুল পাবেন না। কারণ প্রশাসনের ক্যাডার তো আপনাকে কপারেট ওইভাবে করবে না। তাদের পেটের ভিতরে তো ওই আগের পলিটিক্স রয়ে গেছে। তারা যে হয়েছে, ধরেন পুলিশের ভিতরে যেভাবে গুলি টুলি করছে, এটা তো দৃশ্য মানে এখনো ইউটিউবে দেখি আমরা, টেলিভিশনগুলো দেখায়। এই পুলিশের তারা এমন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছিল, তারা এগুলো করতেও বাধ্য হয়েছে অনেকে, যে নাহলে প্রমোশন হবে না, নাহলে ভালো পোস্টিং পাবো না, ইত্যাদি ইত্যাদি কারণেও হয়েছে। অর্থাৎ একটা সিস্টেম 15 বছরে এমন একটা, এটা ক্রাইসিস রিপোর্টে কিন্তু আছে, তারা কিন্তু একটা এমন একটা সিস্টেমে পড়ে গেছে রাজনৈতিক সিচুয়েশনে, যে ওয়ান ব্যক্তি, পার্টিও না, ওয়ান ব্যক্তি দেশ চালাইছে, ওয়ান ব্যক্তির ইনস্ট্রাকশনে। সুতরাং এত কথা না, সব সেক্টরের লোক 2-4টা তার লোক বানায় দিছে, তারা নির্দেশে দেশ চলছে। সুতরাং সেখানে আপনি বিকল্প, এই যে ধরেন বৈষম্যবিরোধী ছাত্ররা আছে, প্রথমেই এসে আপনি এর ভিতরে গ্রাম যে আছে না, যারা এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, সাধারণ লোকও তো অনেক ছিল, এখান থেকে আপনি বিজ্ঞাপন দিয়ে পুলিশের জন্য রিক্রুট করে নিতেন, ট্রেনিং দিয়ে। আপনার শর্ট কোর্সে আর্মি নেয় না, ওইভাবে শর্ট কোর্স ট্রেনিং দিয়ে পুলিশের লোক দিয়ে দিতেন। অর্থাৎ এমার্জেন্সি সেক্টরগুলো, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, মার্কেট ব্যবস্থাপনা, এই 3টে জিনিস কিন্তু প্রধান। এই 3টে জিনিসই অগোছালো, স্টিল এখন পর্যন্ত। তা আপনি কীভাবে বলবেন যে সংস্কার 10টা হাতে দিছে? এই 10টা সংস্কারে ধরেন, আমি উদাহরণ দিই, সংবিধান সংস্কার। বিএনপি বলে ওয়েস্টমিনিস্টার সিস্টেমের সংস্কার চাই, অর্থাৎ যেভাবে ইলেকশন হচ্ছে এভাবে হবে। জামাত বড় সংগঠন হয়ে গেছে এখন, জামাত বলতেছে আমরা আনুপাতিক নির্বাচন চাই। আর 2টাতে সমাধান হলো না, কি সংস্কার করবেন আপনি? প্রধান উপদেষ্টা বলছে যে আমরা যে জায়গায় একমত হতে পারি সেই জায়গাটা আমরা গ্রহণ করব। এটা তো একটা মেজর ইস্যু। এটা তো যদি একটা জায়গায় না আসতে পারেন তো ইলেকশনই তো করতে পারবেন না। আর প্রশাসনে যে ডিসি প্রশাসন ক্যাডারের বসায় রাখছেন, নিরপেক্ষ নির্বাচন করতে তো জীবন বাড়াই যাবে। এই ডিসিদের দিয়ে নিয়ন্ত্রণে রিটার্নিং অফিসার হবে না, সবগুলো ডিসি দিয়ে রিটার্নিং অফিসার হবে। তো আপনি সেখানে প্ল্যান করেন, রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন যে ভারতে তো বহুদিন ধরে ইলেকশন হয়, আমরা প্রত্যেক ডিভিশন একদিন গ্যাপ দিয়ে করবো। 8টা ডিভিশনে 8 দিন ইলেকশন করব, 16 দিন ইলেকশন হবে, তারপরে কাউন্ট করার সময় একসাথে কাউন্ট করব, সমস্যা কি? জি আজিজ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আসে সেটা হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে কতদিন সংস্কারের জন্য আপনারা মানে সময় দিতে চান সরকারকে, এবং নির্বাচন কবে হওয়া উচিত বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে? এখন এটা আসলে সরকারের উপরে নির্ভর করে। এখন সরকারের যদি উনি যেটা বললেন ভাই, যে গতি হচ্ছে কচ্ছপের মতো, এরকম যদি গতি হতে থাকে তাহলে সংস্কারে বেশি সময় লাগবে। আর তারা যদি খুব দ্রুত সক্ষমতা নিয়ে ইফেক্টিভভাবে কাজগুলো আগাতে পারে, সময় কম লাগবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন কবে হবে তার আগে আসলে সংস্কার হওয়াটা জরুরি। এখন এই সংস্কার হতে কতদিন লাগবে তার চেয়েও বড় কথা সরকার করতে পারছে কিনা। আমার কাছে মনে হয় যে সরকারের আরো একটু ভালোভাবে ভেবেচিন্তে সবার অংশগ্রহণমূলক ভাবে নিয়ে সবাইকে নিয়ে আগানো উচিত, বিশেষ করে ছাত্রদেরকে নিয়ে। যেমন ধরেন আপনার 5 আগস্টের পরে আজকে 3-4 মাস হয়ে গেল, আহতদের প্রতি যে অবহেলাটা হলো, আমি যদি ধরেও নেই যে পুলিশ প্রশাসন যারা আছে সবাই হচ্ছে সরকারের প্রতি সাপোর্টিভ ছিল না, কিন্তু আমরা ছাত্ররা কিন্তু সরকারকে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত ছিলাম। কিন্তু আমাদের যে অংশগ্রহণটা, আমাদেরকে ওইভাবে তাদের কাজে মানে যুক্ত করা হয়নি। কাজেই সরকার যদি কোনো কাজে মনে হয় যে পুলিশ প্রশাসনের সহযোগিতা পাচ্ছে না, সরকার ছাত্রদের সহযোগিতা নিতে পারে। আমরা সবসময় সরকারকে সংস্কার কাজে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি।
তো এই বিষয়গুলো ভেবেচিন্তেও আমার মনে হয় যে সরকারের ছাত্রদের সহযোগিতা নিয়ে আগানো উচিত, যেহেতু এখানে সরকার আসছে, সরকার বসছে, কিন্তু প্রশাসনটা বলেন বা পুরো দেশের সেট আপটা কিন্তু ওই 15 বছর ধরে করা সেট আপে। তো এটা স্বাভাবিকভাবে ওইভাবে ওয়ার্ক করবে না যেমনটা আমরা চাই। তারা হয়তো বা চায় না, বা পুলিশ প্রশাসন আসলে স্বাধীনভাবে কাজ করতেও চায় না। ওনারা আগেও একটা দলকে ধরে ঝুলে থাকতে চাইতো, এখনো চায় যে অন্য একটা দলকে নিয়ে ঝুলে থাকবো। সেটা কে হবে, সেটা বৈষম্য বিরোধী হবে কিনা। কিছুদিন হচ্ছে আমাদের ধরে ঝুলে থাকতে চাইছে, মামলা নিলে বলে যে সমন্বয়কদের বলতে হবে, তারপরে মামলা নিব, নইলে নিবে না, এরকম অনেক কাহিনী হয়েছে। কিন্তু আমরা এটা চাইনি দেখে বৈষম্য বিরোধীর ছাত্ররা কিন্তু এই কাজগুলোতে বা প্রশাসনের কাজে কখনোই হস্তক্ষেপ করেনি বা অংশগ্রহণ করেনি। যখন বৈষম্য বিরোধীর থেকে এই সাপোর্টটা পায়নি, এখন তারা গেছে বিএনপির দিকে, বিএনপি নিয়ে ধরে ঝুলে থাকতেছে, এবং এটার সুযোগ নিয়ে জায়গায় জায়গায় মাঠ পর্যায়ে অনেক মামলা ব্যবসা চলছে। তো এখন প্রশাসন যদি স্বাধীনভাবে কাজ না করে, তাহলে সরকারের জন্য সংস্কার করাটা অনেক কঠিন হয়ে যাবে। এবং আমার কাছে মনে হয় যে সরকার এখন এই প্রবলেমটাই বেশি সবচেয়ে যেটা ফেস করতেছে। আর সেক্ষেত্রে সরকার আসলে ছাত্রদের সহযোগিতা নেওয়া ছাড়া আমার মনে হয় না আর কোনো উপায় আছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের যে প্রতিবেদন, সেখান থেকে আমি একটা লাইন পড়ি এবং আপনার মন্তব্য জানতে চাই। দুটা লাইন আর কি। নতুন নেতৃত্বের অধীনে পুনর্গঠনের সুযোগ পাওয়া উচিত দলটি, মানে আওয়ামী লীগের কথা বলছে। যে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সেই আন্দোলনের আকাঙ্ক্ষার পরিপন্থী। মানে আওয়ামী লীগ প্রশ্নে আপনাদের অবস্থান কি? বৈষম্য বিরোধী এখন এটা নিয়ে ওইভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি। এখন আমি যদি আমার ব্যক্তিগত মতামত বলি, সেটা হচ্ছে যে ওই যে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা নেই, এটা একটা বিষয়। আর নিষিদ্ধ করে আসলে আমরা বিগত বছরগুলোতে নিষিদ্ধের ইতিহাস দেখেছি, ফলপ্রসূ খুব একটা হয় না। তবে বিগত নির্বাচনগুলোতে যারা আসলে সমর্থন দিয়ে আসছে, আমার মনে হয় যে তাদেরকে রাজনীতি থেকে অবাঞ্ছিত করা উচিত। কারণ তারা ওই সময় যে অন্যায্য নির্বাচনগুলো, ভোট ডাকাতির নির্বাচনগুলো হচ্ছিল, এগুলোর সাথে তারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এখন তাদেরকে এদিকে আসলে তাদের আনাগোনা থাকাই উচিত। জি, অদিতি আপনাকে ধন্যবাদ। আজিজ ভাই, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। মানে যে লাইনগুলো পড়লাম আর কি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না সেটার সম্পর্কে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে বিচার হবে এবং নতুন নেতৃত্বের অধীনে আওয়ামী লীগকে আসার সুযোগ দেওয়া উচিত। আইসিজির যে প্রতিবেদন, না দেখেন, বিষয়টা হলো যে দুটো মত আছে। একটা মত আছে যে তাদেরকে, যেহেতু ফ্যাসিস্ট, পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট কিন্তু রিটার্ন করে নাই। বাংলাদেশে নানা দুর্বলতার কারণে, হয়তো সরকার বা রাজনৈতিক দলগুলোর দুর্বলতার কারণে। অনেকে আবার বলেন যে আওয়ামী লীগ তো তাদের গঠনতন্ত্র অনুযায়ী ফ্যাসিস্ট না, তাদের নেতৃত্ব ফ্যাসিস্ট আচরণ করেছে, তাহলে সংগঠন কেন? আমি তাও বলছি না, সংবিধান ফ্যাসিস্ট বানাইছে। সংবিধানে একটা ছিল, সংবিধানে আপনার প্রধানমন্ত্রী সরকারি দলের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সংসদীয় দলের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান। সেইটা তো তাহলে আগামী যে কোনো সরকারি দলকে ফ্যাসিস্ট করতে পারে না। এই জন্য তো সংবিধান সংস্কার হচ্ছে, লাগবে, সংস্কার লাগবে। এক, দুই হলো রাজনৈতিক, এই জন্য রাজনৈতিক দলের ভিতরে কোন সংস্কার চাচ্ছি। এক, তো কোনো দল নিষিদ্ধ করা, জামাতকে তো নিষিদ্ধ করা ছিল। এই সরকারও আন্দোলন দমানোর জন্য শেষ মুহূর্তে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, লাভ হয় নাই। কিন্তু 20 সেকেন্ডের কিন্তু আমার কথা হলো যে যারা এই যে বলল যে বিচার যদি করেন, যে মানে কিলিং হয়ে গেছে, গণহত্যা হয়ে গেছে, বিচার করলেই দেখবেন এগুলো দেখবেন অটোমেটিক। আর যদি দলের ভিতরে গণতান্ত্রিক সংস্কার করেন, তাহলে অটোমেটিক দেখবেন ফ্রেশ নেতৃত্ব এসে যাবে, অটোমেটিক এসে যাবে। জি, এম এ আজিজ এবং সঞ্জনা আফিফ, অদিতি, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এখানে আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য এবং মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।